পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। লখনৌতে বীর বাল দিবসে শিখদের পবিত্র গ্রন্থ মাথায় বহন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কাছাড় কলেজের অধ্যাপকের বিরুদ্ধে সরব প্রতিষ্ঠানের পড়ুয়ারা। রাজ্য সরকারের ভূমিকা অসন্তুষ্ট দক্ষিণ কৃষ্ণপুর জিপির 22 ঘড়িয়ার কৃষকরা। এনআইটি শিলচরে ফুটবল মাঠে আসাম রাইফেলসের অস্ত্র এবং সরঞ্জাম প্রদর্শনী অনুষ্ঠান। বিদ্যুৎ বিভাগের বিদায়ী এসডি কে সংবর্ধনা এবং নবাগত এসডি কে অভ্যর্থনা নিলাম বাজারে। 1 জানুয়ারি থেকে শুরু হবে শিলচর মধ্যসহ সাংস্কৃতিক সমিতির 75তম বর্ষপূর্তি অনুষ্ঠান। নরুয়া শহীদ স্মরণে সমাবেশে উপস্থিত প্রদেশ সভাপতি। উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে ফুলের তোড়ে উদযাপিত শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির 109তম জন্ম উৎসব। বাংলা গৌড়ীয় এবং লোকনৃত্য উৎসব 2023 আয়োজিত হবে আগামী 30 ডিসেম্বর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনৌতে তার বাসভবনে বীর বাল দিবস অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তিনি সাহেবজাদা বাবা জোরবা সিং এবং সাহেবজাদা বাবা ফতেহ সিংকে প্রণাম করেন এবং মাথায় করে তাদের গ্রন্থ বহন করতে দেখা যায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9 জানুয়ারি 2022 ঘোষণা করেছিলেন যে 26 ডিসেম্বর প্রতি বছর বীর বাল দিবস হিসেবে পালিত হবে। শ্রী গুরু গোবিন্দ সিং এর পুত্র সাহেবজাদা বাবা জোরবা সিং এবং বাবা ফতেহ সিং এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই দিবসটি পালন করা হয়। নির্ধারিত মাসুল জমা দেওয়ার 6 মাস পেরিয়ে গেলেও ইউনিফর্ম পাচ্ছে না কাছাড় কলেজের ছাত্ররা। 150টি সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কলেজে চুরি হচ্ছে এবং অর্থশাস্ত্র বিভাগের এক অধ্যাপকের জালিয়াতির খবরে ছাত্র সমাজে মুখ দেখাতে পারছে না পড়ুয়ারা। এরই প্রতিবাদে মঙ্গলবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর নাথ এবং অন্যান্য শিক্ষক ও কর্মচারীদেরকে ঘেরাও করে একদল পড়ুয়া। প্রায় 3 ঘন্টা ধরে চলে পড়ুয়াদের ঘেরাও এবং অধ্যক্ষ বাধ্য হয়ে পরে তাদের সঙ্গে কথা বলতে আসেন। তিনি আশ্বাস দিয়েছেন ছাত্রছাত্রীদের প্রতিটি দাবিতে আগামীতে গভর্নিং কমিটির সঙ্গে তিনি কথা বলবেন এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তিনি জানিয়েছেন ইউনিফর্ম এবং আইডেন্টিটি কার্ড অতি সত্বর ছাত্রছাত্রীদের দেওয়ার ব্যবস্থা করা হবে। সিসিটিভি নিয়ে বেশ জটিল সমস্যা রয়েছে এবং তিনি অতীতের বিভিন্ন ঘটনায় মর্মাহত, তবে এ ব্যাপারেও গভর্নিং বডির সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। কলেজে বিকম ফার্স্ট সেমে পড়ি। আজকে আমরা কাছাড় কলেজের সাধারণ স্টুডেন্ট একত্রিত হয়েছি মূলত কয়েকটা কারণ নিয়ে। যেটা প্রথম কারণ হচ্ছে যে আমরা স্টুডেন্ট যখন কলেজ থেকে বেরোই, কলেজ ড্রেস পরে বা এমনি বেরোই, তখন অন্য কলেজে স্টুডেন্টরা আমরাকে ট্রোল করে। কি জন্য ট্রোল করে? যে তোমরা তো একটা ক্রিমিনালের কলেজে পড়ছো। কে ক্রিমিনাল? একটা কি টিচার আছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্সের, উনি নাকি এই কিছু একটা ফ্রড করেছেন, আসাম ইউনিভার্সিটিতে করেছেন। হ্যাঁ, তোমরা ফ্রডের কলেজে পড়ছো, এইসবগুলো শুনতে হয়। কে টিচার? টিচারের নাম কি? এটা জানি না, এখানে মেনশন আছে, লিখিত রূপে মেনশন আছে, আপনারা দেখে নেবেন। মানে আপনারা তো দিচ্ছেন মেমোরাম। হ্যাঁ হ্যাঁ। বর্তমানে রাজ্য সরকার বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বারবার দাবি করে থাকে কৃষকদের বা সার্বিকভাবে কৃষির উন্নয়নে বিশেষ প্রকারের উদ্যোগ গ্রহণ অব্যাহত রয়েছে। তবে এমন কিছু কিছু জায়গা রয়েছে যেখানে কৃষকরা সম্মিলিতভাবে দাবি করেন সরকার সংশ্লিষ্ট এলাকায় কৃষি কাজের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া এমন বেশ কিছু এলাকা রয়েছে যেখানে কৃষকরা নিজেদের মতো করে বহু কষ্টে কৃষি কাজকে পুঁজি করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে আসছেন। এরকম একটি এলাকা হচ্ছে খোয়াই জেলার 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 22 ঘড়িয়া এলাকা। এই এলাকাটি গোটা রাজ্যের একটা অন্যতম কৃষি প্রধান এলাকা হিসাবে পরিচিত। মূলত বিভিন্ন প্রকারের সবজি চাষের জন্য এই এলাকার একটা সুনাম রয়েছে। এই এলাকার উৎপাদিত সবজি শুধু স্থানীয় বাজারেই নয়, গোটা রাজ্যের মধ্যেই এই এলাকার উৎপাদিত সবজির ব্যাপক চাহিদা রয়েছে। এই সময়ের মধ্যে শীতকালীন সবজির চাষ কিরকম হয়েছে, কৃষকরা কোন অবস্থায় রয়েছেন, এই বিষয়গুলি নিয়ে খোঁজ খবর করলে কৃষকদের সাথে আলাপচারিতায় তারা দাবি করেন সরকারি সাহায্য তারা কিছুই পাননি বা সরকার তাদের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। তাছাড়া এলাকার কৃষকদের বক্তব্য বিজেপি সরকার কৃষকদের মান উন্নয়নের কাজ করছে, তাদের জানা থাকলেও
আদতে গোটা কৃষ্ণপুর এলাকায় না বিজেপি সরকার, না মন্ত্রী বিকাশ দেববর্মা, নাকি স্থানীয় পঞ্চায়েত প্রধান কেউই কোনো প্রকারের সাহায্য সহযোগিতা করছেন না। অর্থাৎ সংশ্লিষ্ট এলাকায় সাধারণ মানুষ কৃষির ব্যাপারে রাজ্য সরকারের ভূমিকায় খুবই অসন্তুষ্ট। কপি লাগাইছি, বাঁধাকপি লাগাইছি, বেগুন। কিরকম ফলন? ফলন তো এমনিতে সব বছরের তুলনায় এবার একটু কম। এবার একটু কম কেন? কেন? এবার বৃষ্টিতে আমরা একটু ক্ষতি হয়েছে, বিশেষ করে কপির লেগে খুবই ক্ষতি। কৃষি দপ্তর আসেনি তোমরা খোঁজখবর নিত? এবার বৃষ্টির পরে হ্যাঁ আইছে। ক্ষতিপূরণ পাইছো না কিছু? ক্ষতিপূরণ আমাদের আশ্বাস দিছে, তবে জমা টমা সবাই দিছি আমরা। এই সরকার আসার পরে তোমরা কৃষিকাজে কিরকম উৎসাহ পাও? যথেষ্ট উৎসাহ। তার আগে যেটা পাইছি না আমরা, এবার পাইতেছি। আমরা যেমন ফ্রি সার থেকে দইরা আমরা এর আগে এটা কল্পনাই করতে পারছি না, এটা এখন এটা আমরা পাইতেছি। সরকারের কাজকর্মে খুশি নেই তোমরা? হ্যাঁ, আমরা যথেষ্ট খুশি। এবার মঙ্গলবার এনআইটি শিলচরে ফুটবল মাঠে 39 আসাম রাইফেলসের শিলচরে উদ্যোগে এবং এনআইটি শিলচরের সহযোগিতায় অস্ত্র এবং সরঞ্জাম প্রদর্শনী অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অস্ত্র এবং সরঞ্জাম প্রদর্শনী কার্যক্রমকে উদ্বোধন করেন এনআইটি শিলচরের পরিচালক অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য। প্রদর্শনী চলাকালে বিশিষ্ট অতিথি আসাম রাইফেলস ব্যাটালিয়ন এনসিসি শিলচরের কমান্ডিং অফিসার কর্নেল আমোদ চন্দনা এনআইটি শিলচরের পরিচালক বৈদ্যকে বিভিন্ন ধরনের অস্ত্র যুদ্ধ সংক্রান্ত অস্ত্র প্রদর্শন করেন এবং অস্ত্রের মান সম্পর্কে তথ্য প্রদান করেন। এদিন আসাম রাইফেলসের সৈন্যরা ডেমোর মাধ্যমে যুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরেন, তা দেখে উৎসাহিত সবাই সৈন্যদের উৎসাহিত করেছেন। कमांडिंग ऑफिसर 3 असम बटालियन एनसीसी सिलचर से हूँ और इस वक्त हम 21 से 30 दिसंबर करीब 550 एनसी कैडेट्स का 10 दिन का रजिस्ट्रेशन कैंप कर रहे हैं, जहाँ पे इनको ड्रिल, फायरिंग, फौजी टैक्टिक्स और बाकी पर्सनालिटी डेवलपमेंट से रिलेटेड काफ़ी सारी एक्टिविटीज़ हमने करी हैं। आज असम राइफल का एक वेपन इक्विपमेंट डिस्प्ले आज हमने करा था कैडेट्स के लिए, और हमारे उस्तादों की टोली ने उनको एक फौजी यूनिट और सेक्शन लड़ाई के दौरान कैसे हरकत करता है, कैसे अटैक करता है और अपने आप को संभालता है, अपना क्या क्या हथियार कैरी करते हैं, क्या क्या सामान है, उसको एक दर्शाया था एक छोटे से लेक्चर और डेमो में। एंड अभी मैं चाहता हूं कि हमारे चीफ गेस्ट साहब आपको अपना दृष्टिकोण बताएं कि उनको कैसा लगा। নীলামবাজার বিদ্যুৎ পর্ষদের বিদায়ী এসডি নিধি রঞ্জন রায়কে সংবর্ধনা এবং নতুন এসডিই ইলিয়াস হোসেনকে অভ্যর্থনা জানালো বিভিন্ন সামাজিক সংস্থা, সংগঠন এবং বিশিষ্টজনরা। বদলি নিয়ে নানা টানাপোড়েনের পর বিভাগীয় নির্দেশ মেনেই শেষ পর্যন্ত অন্যত্র বদলি হলেন আলোচিত তথা এক সপ্তাহ ধরে সংবাদ শিরোনাম দখল করা এসডিই নিধি রঞ্জন রায়। বিভাগীয় তরফে বিদায়ী এসডিই স্থলাভিষিক্ত করা হয়েছে একই কার্যালয়ে এসএমআর পদের কর্মরত ইলিয়াস হোসেনকে। আজ দক্ষিণ করিমগঞ্জ নাগরিক অধিকার মঞ্চ ও জনতার আওয়াজ এনজিও সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা একত্রিত হয়ে নীলামবাজারে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিদায়ী এসডি নিধি রঞ্জন রায়কে বিদায়ী সংবর্ধনার পাশাপাশি নবদায়িত্বপ্রাপ্ত এসডিই ইলিয়াস হোসেনকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানান। এতে উভয় এসডিকে ফুলের তোড়া, নানা উপহার সামগ্রী এবং সম্মাননা স্মারক এবং উত্তরীয় প্রদান করে সংবর্ধিত করেন নাগরিক অধিকার মঞ্চের সভাপতি জয়নুল হক, জনতার আওয়াজ এনজিওর সভাপতি মানই মিয়া, রেহান উদ্দিন, আব্দুল বাসিত, পাখি মিয়া তাপাদার, জাইদুল ইসলাম প্রমুখ বিশিষ্টজনরা। মধ্যসহ সাংস্কৃতিক সমিতির ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান প্রস্তুতি নিয়ে সাংবাদিক সম্মেলন আয়োজন করেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন মধ্যসহ সাংস্কৃতিক সমিতির সংস্থার সদস্যরা। বলেন, মধ্যসহ সাংস্কৃতিক সমিতির ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১ জানুয়ারি অনুষ্ঠানের সূচনা করা হবে। এদিন সকালে বেলা ৮টায় ক্লাব প্রাঙ্গণে সমিতির পতাকা উত্তোলন এবং গান্ধীবাগ শহীদ মিনারে আসা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। সেদিন শিলচর নরসিংতলা ময়দানে সন্ধ্যা ৬টায় আগরতলা মেয়েদের দ্বারা পরিচালিত খ্যাতনামা ব্যান্ড মেঘ পালিকার সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠানটি চলবে ৩ দিন পর্যন্ত। সমিতির পক্ষ থেকে সবাইকে অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়। এই শুভ দিনে মধ্যশহর সাংস্কৃতিক সমিতি প্ল্যাটিনাম জুবিলি ইয়ার স্টার্ট করেছে, আপনারা সবাই জানেন, এবং সেই প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উদযাপনে ১ জানুয়ারি নিউ ইয়ার ডেতে একটা প্রোগ্রাম আমরা ডিসাইড করেছি, যেটা সোমবার সকাল ৭:৩০টায় সবে মিলে আমরা একত্রিত হব নরসিংতলা মাঠে, এবং সেখান থেকে আমরা একটা র্যালি করে এখানে আসব মধ্যশহর সাংস্কৃতিক ক্লাবের যে প্রেমিস আছে এখানে আসব। এসে আমরা পতাকা উত্তোলন করব। ক্লাবের পতাকা উত্তোলন হবে সকাল ৮টায় এবং
তার সাথে সাথে 1 তারিখ বিকেল সন্ধ্যা 6টার সময় মেঘবালিকা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ত্রিপুরার, ওনারা এসে একটা প্রোগ্রাম করবেন। এবং 2 এবং 3 জানুয়ারি নাচের মেলা আমরা অ্যারেঞ্জ করেছি এবং এগুলোর সরাসরি প্রসার হবে BTN এর মারফতে। সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি সকলকে এই প্রোগ্রামগুলোতে আসার জন্য আমি বলছি এবং সকলকে বলছি আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। বর্তমান কংগ্রেসকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অবস্থান কি, এই প্রশ্ন তুলে নাম না করে বাক্যবাণে বিঁধলেন বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। আজ ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের নলুয়া বাজারে আয়োজিত হলো নলুয়া শহীদ স্মরণ সমাবেশ। ঋষ্যমুখ মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই স্মরণ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য এই প্রশ্ন তুলেন এবং বলেন যে 25 বছর কংগ্রেসকে দেখছি সিপিএম কে পেছন দিক থেকে সহযোগিতা করতে, যখন সহযোগিতা বন্ধ হয়ে গেল এবার চলে গেল তৃণমূল করতে। তৃণমূলে যাওয়ার পর দেখা গেল বাণিজ্য বন্ধ হয়ে যাবে, আবার কংগ্রেসে ফিরে এলো। কয়েকদিন কংগ্রেসের দোকানদারি করার পর আবার বিজেপিতে যোগদান। এই বিজেপি দলে এসে দেখলো যে এখানে তো ব্যবসা বাণিজ্য রোজগার পাতি সব বন্ধ হয়ে গেছে, তখন না বিশ্বাস উঠতে গেছে বলে কটাক্ষ করেন তিনি। ওই গরিব দরদি সরকার সিপিএম এর সরকারের সময়, আর আমাদের সরকার আসার পর আমাদের কমিটমেন্ট ছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে বিজেপি সরকার আসলে 2000 টাকা সামাজিক ভাতা করা হবে। আমাদের সরকার সামাজিক ভাতা 2000 টাকা করে পৌঁছে দেওয়ার কাজ, গরিবদের কাছে পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। শুনে আপনারা আরো খুশি হবেন, আরো নতুন করে 30,000 গরিবদের ভাতা পৌঁছে দেওয়ার কাজ জানুয়ারি মাস থেকে চালু হয়ে যাবে। তার জন্য কোনো আন্দোলন করতে হয়নি, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করে দিয়েছেন। আগে 700 টাকা ভাতা পাইতো, কারা কারা ভাতা পাইতো আপনারা কোন ভিতরে কোন লজ্জা করেন না। এলাকার এলসিএম নেতা, টিসিএম নেতা, সিসিএম নেতা, এক একটা নেতার বাড়ি 4-5টা ভাতা, কিন্তু যারা প্রকৃত গরিব তাদেরকে ভাতা থেকে বঞ্চিত করা হতো। মনে আছে আপনাদের? মনে আছে তো? এলাকার এলসিএম নেতা, এক একটা নেতার বাড়ি 4-5টা ভাতা, কারে কারে ভাতা দিত? ওই এলসিএম এর ভাতিজা, ভাতিজি, শ্বশুর, শাশুড়ি আর শালীর ভাতা দিত এলাকার সিপিএম এর নেতা। এই ভাতার নাম কি জানেন আপনারা? স্বামী পরিত্যক্তা ভাতা। সিপিএম এর নেতা শালীরে ভাতা দিত। আছে না? প্রমাণ আছে না আপনার কাছে? ঋষ্যমুখে আমার কাছে কিন্তু প্রমাণ আছে। এইভাবে বিগত দিনে মানুষকে বোকা বানিয়ে এই ত্রিপুরা রাজ্যে রাজনীতি করেছে। লজ্জা থাকা দরকার সিপিএম এর নেতাদের। বড় বড় কথা বলছেন। আচ্ছা, প্রশ্ন রাখতে চাই, এই যে 9 জন শহীদদের নাম আমি এখানে পড়েছি, যারা শহীদ হয়েছে তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ একটাই ছিল, তারা বাম বিরোধী। উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে ফুলের তোলে উদযাপন করা হলো শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির 109তম জন্মদিবস। ফুলের তোল শ্রী শ্রী রাধারমণ ভজন সংঘের ব্যবস্থাপনায় 25 এবং 26 ডিসেম্বর দুদিন ব্যাপী কার্যসূচির মধ্য দিয়ে 25 ডিসেম্বর শুভ অধিবাস এবং 26 ডিসেম্বর সারা দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল পূজার্চনা, গীতা পাঠ, ভজন কীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ। অন্যান্য বারের তুলনায় এবার ভক্তদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। কমিটির কর্মকর্তাদের সাথে এক সাক্ষাৎকারে জানা যায়, এবার তাদের উৎসবে বাজেট 1.5 লক্ষ টাকা ধার্য করা হয়েছে। বিগত 10 বছর থেকে ফুলের তোল রাধারমণ ভজন সংঘের ব্যবস্থাপনায় এই উৎসব পালন করে আসছেন তারা। ভক্তদের মধ্যে অর্থ আদায়ের মাধ্যমে উৎসব পালন করা হয়। এবারের উৎসবে প্রায় 2000-এরও অধিক ভক্তবৃন্দের উপস্থিত হয়েছেন বলে কমিটির কর্মকর্তাদের ধারণা। ইতিমধ্যে সবার সহযোগিতায় উক্ত ক্রয় করা জমিতে মন্দিরের উন্নয়নমূলক কাজে তারা হাত দেবেন বলেও কর্মকর্তারা সাক্ষাৎকারে জানিয়েছেন। উপাসনার মাধ্যমে মঙ্গল আরতি, পরের দিন সকালে মঙ্গল আরতি করে ভজন কীর্তন, প্রভুর অঞ্জলি, গীতা পাঠ, এগুলোই ছিল। কত বছর থেকে এখানে উৎসব পালিত হচ্ছে? এবার আমরা মানে প্রভুর আশ্রমটা, মানে আশ্রমের জায়গা নিয়েছি আর কি। নেওয়ার পরে আর কি বাকি আর কি মানে আগে প্রায় 8-10 বছর হয়ে গেছে আর কি। আমরা এখানে একটা আছে, ঘর আছে, রাজুদার ঘর, এখানে আমরা করতাম।
কই আমরা এবার প্রভুর আশ্রমের জায়গা হয়ে গেছে যখন তে আমরা আশ্রমও করি জিনিসটা। গৌড়ীয় নৃত্যকলা ভারতীয় 15তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী 30 ডিসেম্বর স্থানীয় রাজীব ভবন প্রেক্ষাগৃহে বিকেল 5টায় বাংলার গৌড়ীয় এবং লোকনৃত্য উৎসব 2023-এর আয়োজন করা হবে। সংস্থার বর্ষপূর্তি অনুষ্ঠান এবং উৎসব উপলক্ষে আয়োজিত 4 দিবসীয় গৌড়ীয় নৃত্য কর্মশালা মঙ্গলবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কলকাতার বিশিষ্ট নৃত্যশিল্পী ডক্টর মহুয়া মুখোপাধ্যায়। কর্মশালায় ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে প্রশিক্ষণের তালিম নেন। কর্মশালায় ডক্টর মহুয়া উপাধ্যায় গৌড়ীয় নৃত্যের তাৎপর্য তুলে ধরে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেন। কর্মশালা শেষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, প্রয়াত জয়িতা ভট্টাচার্য স্মৃতি 4 দিবসীয় গৌড়ীয় নৃত্য কর্মশালার সমাপনী অনুষ্ঠান 30 ডিসেম্বর সম্পন্ন হবে। উক্ত কর্মশালায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন তথা আন্তর্জাতিক অতিথি শিল্পী ও প্রশিক্ষক মহুয়া মুখোপাধ্যায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা পরিচালনা করবেন। এদিন বিকেলে শিলচর রাজীব ভবনে অমিত লাল মেহরা স্মৃতি মঞ্চে প্রয়াত জয়শ্রী বসু স্মৃতি সন্ধ্যা শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে থেকে শুরু হলো আমাদের গৌড়ীয় নৃত্যের যে স্রষ্টা উনি এসছেন শিলচর। আমরা সৌভাগ্যবান আমরা যে উনার মতো একজন মানুষ, যে বাংলার নৃত্য বলে কিছু ছিল না, সেই বাংলার নৃত্যটা কিন্তু উনি সৃষ্টি করে সৃষ্টি তার জন্য ওনাকে স্রষ্টা বলা হচ্ছে। যে উনি কিন্তু নানান জায়গার থেকে খুঁজে 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 রিসার্চ করে উনি আজকে এই জায়গায় পৌঁছেছেন। বাংলার নৃত্যতে বাংলা নৃত্য বলে কিছু ছিল না। আমার সঙ্গে যখন পরিচয় হয়েছে মহুয়া মুখোপাধ্যায় মহাশয়, তখন ওনার কাছ থেকে আমি যা শুনেছি এবং এখন তার কাজগুলো যা দেখছি আর কি, যেসব জায়গায় গিয়ে উনি প্রোগ্রাম করছেন, বাংলার নৃত্যকে যে উনি কোথায় পৌঁছেছেন, সেই নৃত্যটাই হলো আমাদের গৌড়ীয় নৃত্য। তো বাংলার নৃত্য, গৌড়ীয় নৃত্য, আপনারা সবাই আসুন। গৌড়ীয় নৃত্য কলা ভারতীর অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আজকে আমাদের ওয়ার্কশপ শুরু হচ্ছে। উনি আজকে এসছেন মহুয়া মুখোপাধ্যায় মহাশয়, ওনার 2 জন সহশিল্পীকে নিয়ে এসছেন সাথে করে। কর্মশালা হবে আজকের থেকে। আর 28 তারিখ একটা সেমিনার আছে, ওটা যারা জয়েন করতে চায় তারা জয়েন করবে। আর হলো 30 তারিখ আমাদের সন্ধ্যের সময় প্রোগ্রাম যেটা আছে, অনুষ্ঠান যেটা, এবং সেই অনুষ্ঠানে আমাদের গুরু প্রণাম থেকে আরম্ভ করে, গুরুকে প্রণাম না করে তো কিছুই হয় না, গুরু প্রণাম থেকে শুরু করে সব কিছু হবে। এবং বিভিন্ন রকমের নৃত্য নাট্য আছে, বেশ কয়েকটা নৃত্যনাট্য আছে। আপনারা সবাই আসুন। আপনারা না আসলে দেখুন কোনো অনুষ্ঠানই সফল হয় না। দর্শকদের কাছে এই প্রার্থনা আমার, যে দর্শক না থাকলে কিন্তু কোনো অনুষ্ঠানই সফল হয় না। আর মিডিয়া সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা যেভাবে আজকে সময় দিয়েছেন, আমরা সাংঘাতিক একটা যে আপনাদের ধন্যবাদ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।